এবং তোমাদের ইচ্ছা করলে সেটা আনমিউট করে দিতে পারবো। আমরা বারবারই একটা শব্দ ব্যবহার করছি যে রিকারেন্ট প্যারেন্ট, রিকারেন্ট প্যারেন্ট। রিকারেন্ট প্যারেন্ট বলতে বোঝাচ্ছে যে রিকারেন্ট প্যারেন্ট যে প্যারেন্টটা ব্যাক ক্রসিং এর জন্য বারবার ব্যবহার করা হচ্ছে, এবং এটা একটা রিকারেন্ট প্যারেন্টটা হচ্ছে পপুলার ভ্যারাইটি, যেখানে একটা বা দুটা বৈশিষ্ট্যর কারণে তার পপুলারিটিটা কমে যাচ্ছে, বা একটা বা দুইটা বৈশিষ্ট্য যদি আমরা ইমপ্রুভ করতে পারি তাহলে তার পপুলারিটিটা আরো বৃদ্ধি পেতে পারে। তো এখানে এই রিকারেন্ট প্যারেন্ট এর মধ্যে এই ডমিনেন্ট জিন না থাকার কারণে এটা হয়ে গেছে কি রাস্ট সাসেপ্টেবল। তোমরা জানো রাস্ট সম্পর্কে যে রাস্ট সাসেপ্টেবল। রাস্ট একটা ডিজিজ, লিপ রাস্ট ডিজিজ। এটা রাস্ট সাসেপ্টেবল, এবং রাস্ট যে ডমিনেন্ট, রাস্ট রেজিস্ট্যান্ট, যে লাইনটা আছে সে লাইনটা আসলে রাস্ট রেজিস্ট্যান্ট হওয়ার কারণ কি, এখানে তার ডমিনেন্ট জিন আছে। কিন্তু এই রাস্ট রেজিস্ট্যান্ট প্লান্ট বাকি অ্যাগ্রোনমিক্যাল ট্রেড গুলো হচ্ছে তার আনডিজায়ারেবল। কিন্তু প্যারেন্ট বি এটা একটা পপুলার ভ্যারাইটি, কিন্তু এটা হচ্ছে কি রাস্ট সাসেপ্টেবল, যার মধ্যে রাস্ট ডিজিজটা হয়ে থাকে। এখন এই প্যারেন্ট বি এর মধ্যে যাতে রাস্ট ডিজিজ না হতে পারে সেজন্য আমরা প্যারেন্ট এতে যাতে রাস্ট ডিজিজ না হতে পারে এই জন্য প্যারেন্ট বি থেকে রাস্ট রেজিস্ট্যান্টের যে জিন, ডমিনেন্ট জিন, এই ডমিনেন্ট জিনটা আমরা প্যারেন্ট এতে ট্রান্সফার করব। ট্রান্সফার করলে হবে কি, প্রথম জেনারেশনে যে 50% আসবে এ থেকে আর 50% আসবে বি থেকে, অর্থাৎ এর যে বৈশিষ্ট্যগুলো ছিল তার 50% জিনগুলো আসবে এ প্যারেন্ট থেকে, 50% বি, যার কারণে এর যে বৈশিষ্ট্য ছিল সেটা F1 এ গিয়ে আর সেটা থাকবে না। কিন্তু আমরা চাই যে শুধুমাত্র এই জিনটা ট্রান্সফার করব কোথা থেকে, প্যারেন্ট বি থেকে। কোথায়? প্যারেন্ট এ তে। কোন জিনটা? ডমিনেন্ট জিনটা। কেন? কারণ হচ্ছে যে প্যারেন্ট এ এটা হচ্ছে রাস সাসেপ্টেবল, এটাকে আমরা তৈরি করতে চাই রাস রেজিস্ট্যান্ট হিসেবে, এবং বাকি জিনগুলো কোথা থেকে আসবে, সবগুলোই থাকবে প্যারেন্ট এ থেকে। কিন্তু ক্রস করার পরে F1 জেনারেশনে দেখা যাচ্ছে যে 50% জিন এটা আসে প্যারেন্ট এ থেকে, 50% আসে বি থেকে। এখন এর যে জিনগুলো, এই জিনগুলোকে বাড়ানোর জন্য বা উদ্ধার করার জন্য রিপিটেডলি আমাদের ব্যাক ক্রস করতে হয়। কত জেনারেশন পর্যন্ত? F6 পর্যন্ত করলেই আমরা নিয়ার অ্যাবাউট 100% জিন সেখানে ট্রান্সফার করতে পারি।
আমার একটা প্রশ্নের উত্তর দাও যে F1 জেনারেশনে যে গাছগুলো হবে সেই গাছগুলো ডমিনেন্ট হবে না রিসেসিভ হবে? স্যার ডমিনেন্ট। আমি ভুল বলছি, এটা কি রাস্ট সাসেপ্টেবল হবে না রাস্ট রেজিস্ট্যান্ট হবে? সরি বলো। স্যার সাসেপ্টেবল হবে। সাসেপ্টেবল হবে। কেউ বলছো তোমরা, রেজিস্ট্যান্ট হবে স্যার। কেউ বলছো রেজিস্ট্যান্ট, কেউ বলছো সাসেপ্টেবল। এখন কোনটা হবে? রেজিস্ট্যান্ট হবে স্যার। স্যার রেজিস্ট্যান্ট ডমিনেন্ট থাকলে রেজিস্ট্যান্টই তো হবে। এই রেজিস্ট্যান্টের জিন হচ্ছে এইটা, এটা হচ্ছে যে রেজিস্ট্যান্টের জন্য যে জিন, অর্থাৎ ডমিনেন্ট জিন থাকলে সেটা হবে রেজিস্ট্যান্ট। তাহলে এটা কি হবে? রেজিস্ট্যান্ট হবে। এটা সব এই যে F1 জেনারেশনের সবগুলো হয়ে যাচ্ছে তোমার রেজিস্ট্যান্ট, 100%ই হবে রেজিস্ট্যান্ট। 100% গাছ যদি রেজিস্ট্যান্ট হয়ে থাকে তাহলে এই পর্যায়ে গিয়ে কোন প্লান্টটা রেজিস্ট্যান্ট কোনটা সাসেপ্টেবল এটা করা যুক্তিযুক্ত হবে কিনা। ধরো যে মাঠে যে গাছগুলো আছে সবগুলো হলো তোমার রেজিস্ট্যান্ট, তাহলে এই রেজিস্ট্যান্ট গাছগুলো এইটাকে ফার্দার আবার টেস্ট করার প্রয়োজন আছে কি? জি স্যার আছে। কেন? স্যার F2 তে গিয়ে যদি আমরা স্যার কারণ ওগুলো সব রেজিস্ট্রেশন জানাই আছে। আসলে এই পর্যায়ে গিয়ে রেজিস্ট্যান্ট টেস্ট করার প্রয়োজন নাই, কারণ আমরা তো জানি যে সবগুলো গাছই রেজিস্ট্যান্ট, কারণ প্রত্যেকটার মধ্যেই রেজিস্ট্যান্ট জিন থাকতে হবে, প্রত্যেকটার মধ্যেই তোমার এই জিনগুলো থাকবে। আর এই জিন যদি থাকে তাহলে সেগুলি কি সাসেপ্টেবল হওয়ার সম্ভাবনা আছে? সাসেপ্টেবল হওয়ার সম্ভাবনা নাই। সুতরাং এই F1 পর্যায়ে গিয়ে আমরা রেজিস্ট্যান্সের টেস্টটা করব না। তাহলে কোন পর্যায়ে গিয়ে করব? এই যে দেখো যে BC1, এখানে দুইটা জেনোটাইপ তৈরি হচ্ছে, হোমোজাইগাস রিসেসিভ, হেটেরোজাইগাস। হোমোজাইগাস রিসেসিভ এটা সাসেপ্টেবল হবে না রেজিস্ট্যান্ট হবে? সাসেপ্টেবল। সাসেপ্টেবল হবে। আর এটা রেজিস্ট্যান্ট। রেজিস্ট্যান্ট। অর্থাৎ দেখো যে BC1 এর এই পপুলেশনের মধ্যে রেজিস্ট্যান্ট এবং সাসেপ্টেবল দুই রকমের জেনোটাইপে আছে। এইখানে গিয়ে আমাদেরকে টেস্ট করতে হবে। মাঠের মধ্যে যে গাছগুলো থাকবে সেই গাছগুলো দেখে বোঝার উপায় নেই যে কোনটা রেজিস্ট্যান্ট কোনটা সাসেপ্টেবল। তাহলে আমরা কি এই BC1 পর্যায়ে গিয়ে মাঠের মধ্যে স্পোর গুলো ছড়াবো। কার স্পোর? ওই রাষ্ট্রের স্পোর গুলো ছড়াই দিব। ঠিক আছে? রাষ্ট্রের স্পোর ছড়াই দিলে যেটা সাসেপ্টেবল আছে এই যে সাসেপ্টেবল যে গাছটা আছে এটা হবে, কিন্তু ডমিনেন্ট যে জিনটা আছে এই ডমিনেন্ট জিন থাকার কারণে এটা রেজিস্ট্যান্ট। এখানে কি রোগ হবে? না স্যার 75% রোগ হবে না। রোগ হবে না। এখানে তোমার 50% 50% দুইটা জেনোটাইপ তৈরি হলো। এটা তোমার তো হয়েছে যে BC1। BC1 এই যে তুমি যে 75-এর কথা বলছো সেটা সমস্ত জিনগুলোর কথা বলতেছো। আমি কিন্তু সমস্ত জিনের মধ্যে নাই, আমি একটা জিন নিয়ে আলোচনা করতেছি। দুইটা কিন্তু ভিন্ন প্রেক্ষিত। অপরাজিতা। জি স্যার বুঝছি। বোঝা গেছে?
জি স্যার। এখানে এখানে তোমার এই সমস্ত গাছগুলো হয়ে যাবে রেজিস্ট্যান্ট, অর্থাৎ মাঠে যখন এই যে স্পট ছড়ানো হবে তখন ঘটনাটা এরকম দাঁড়ায়, কিছু গাছ রোগাক্রান্ত হবে। তোমাদের বোঝার জন্য এরকম কিছু গাছ থাকবে, আবার কিছু গাছ এরকম ঢলে পড়বে বা রোগাক্রান্ত হয়ে যাচ্ছে। তুমি মাঠে গেলেই তখন দেখবা যে যেগুলাতে ডিজিজ হচ্ছে, পাতার মধ্যে ডিজিজ হয়ে যাচ্ছে। রাস্ট আসলে পাতার মধ্যে হয়, পাতায় ডিজিজ হয়ে গেছে। এই গাছগুলোকে দেখলেই তুমি বুঝবা যে এই গাছগুলো হচ্ছে যে এই গাছগুলো তখন আর আমরা সাসেপ্টেবল হিসাবে ধরে নিব, এগুলো তখন সাসেপ্টেবল। আর যে গাছে রোগ হয়নি এগুলি হচ্ছে তোমার রেজিস্ট্যান্ট। ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। অর্থাৎ কোন জেনারেশনে গিয়ে ফার্স্ট রাস্টের ক্ষেত্রে বা ডিজিজ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কোন জেনারেশনে ফার্স্টে টেস্ট করতে হবে সেটা হলো ব্যাকক্রস 1 জেনারেশনে, নট F1 জেনারেশনে। কারণ ব্যাকক্রস 1 জেনারেশনে সেখানে রেজিস্ট্যান্ট এবং সাসেপ্টেবল দুই রকমেরই জেনোটাইপ থাকে, বিধায় সেখানে আমাকে আইডেন্টিফাই করতে হচ্ছে যে কোনটা রেজিস্ট্যান্ট কোনটা সাসেপ্টেবল। তাহলে এই পর্যন্ত বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, জি স্যার। আমি আবারও ছবিটা আঁকি। এই যে চারিদিকে গোল চিহ্নিত করে এই দাগগুলো দিয়ে দেওয়ার অর্থ হচ্ছে এগুলোকে আমরা বাদ দিয়ে দিচ্ছি বা ডিসকার্ড করে ফেলছি। বোঝা গেছে? এই যে BC1 এর এই যে চারিদিকে যে গোল চিহ্ন দেওয়া হচ্ছে এটাকে ডিসকার্ড করার বোঝানোর জন্য এই চিহ্নটা দেওয়া হচ্ছে। অর্থাৎ এটা হলো রাস্ট রেজিস্ট্যান্ট। এই রেজিস্ট্যান্ট প্লান্টগুলোর সাথে আবার রিকারেন্ট প্যারেন্টের তোমার ক্রস করতে হয়। এই যে দেখো যে শুরু থেকে এখানে ক্রস করলাম, এখানে এখানে ক্রস করা হলো, এখানে ক্রস করা হলো, এখানে ক্রস করা হলো। এটা কে? এটা হচ্ছে তোমার প্যারেন্ট এ, এটা প্যারেন্ট এ, প্যারেন্ট এ, প্যারেন্ট এ। অর্থাৎ যে প্যারেন্টটা বারবার ক্রসিং এ ফিরে আসছে সেটাকেই বলা হচ্ছে রিকারেন্ট প্যারেন্ট। রিকারেন্ট বলা হচ্ছে কেন? যে এই প্যারেন্টটা বারবারই ক্রসিং এর ক্ষেত্রে ফিরে আসছে এবং এই ধাপগুলো কন্টিনিউয়াসলি তোমার BC5 পর্যন্ত, BC6 পর্যন্ত চলতে থাকবে। BC6 পর্যন্ত চলতে থাকবে। পরবর্তীতে গিয়ে ওই যে আগের ছবিতে আমি একটু ফিরে যাই। এই যে এখানে দেখো
যে BC6F2 কতকগুলো এই এর আগে থেকে আসলে ছবিটা ফলো করো যে BC1 এই যে দেখো আমি যেগুলি হোয়াইট বোর্ডে ড্রয়িং করছি বা গ্রাফ দিয়ে বোঝানোর চেষ্টা করছি সেই জিনিসগুলো সিমিলার। এই যে BC1, BC2, BC3, BC4, 5 সবগুলো একই রকমের এবং সাসসেপ্টেবল জেনোটাইপ গুলোকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, রেজিস্ট্যান্ট জেনোটাইপের সাথে শুধু ক্রস করা হচ্ছে। ঠিক আছে? এবং BC6 এ যাওয়ার পরে এখানে পরবর্তীতে সেলফিং করা হচ্ছে। সেলফিং করে কতগুলো সারিতে বীজ লাগানো হচ্ছে, F2 এবং F3 এই সারিতে লাগানো হচ্ছে। কেন সারিতে লাগানো হচ্ছে আমরা এখন একটু দেখি। BC6 এ গিয়ে BC6F2 এখানে গিয়ে আমরা সারিতে গাছ লাগাচ্ছি। সারিতে গাছ লাগানোর উদ্দেশ্য হলো আমরা চিহ্নিত করতে চাই যে প্লান্টগুলোর মধ্যে কোনো যাতে হেটেরোজাইগোসিটি না থাকে, সবগুলো যাতে প্লান্ট গুলো যাতে হোমোজাইগাস হয়ে যায়। লাইন 1, লাইন 2, এখানে 4টা লাইনে সারিতে গাছ আছে। 4টা সারিতে গাছগুলোকে আমরা দেখে কোনটাকে হোমোজাইগাস এবং কোনটাকে হেটেরোজাইগাস বলে মনে হচ্ছে? 1 আর 3 heterozygous। 1 আর 3 হেটেরোজাইগাস আর 2 এবং 4 হোমোজাইগাস। ঠিকই আছে, মাঠেও ঠিক একইভাবে আমরা এইভাবে গাছগুলোকে চিহ্নিত করি যে এইভাবে সারিতে গাছ লাগানোর পরে আমরা দেখার চেষ্টা করি যে গাছগুলো প্রায় হোমোজাইগাস বা হোমোজেনাস অবস্থায় পৌঁছাইছে কিনা এবং সিমিলার টু রিকারেন্ট প্যারেন্ট। আমরা তো যে ফাইনালি যে গাছটা হবে সেটা কার মতো হবে? প্যারেন্ট এর মতো হবে। প্যারেন্ট এর মতো হতে হবে এবং প্লাস কি থাকতে হবে? রেজিস্ট্যান্ট জিন থাকতে হবে। সেখানে কি ছিল? রিসিসিভ জিন ছিল। এই রিসিসিভ জিনের বদলে আমরা চাই সেখানে ডমিনেন্ট জিনটা থাকবে এবং বাকি বৈশিষ্ট্যগুলো হতে হবে প্যারেন্ট এর মতো। সুতরাং BC1 থেকে এই যে BC6F3 পর্যন্ত যে সিলেকশন প্রক্রিয়াগুলি আমরা চালাবো সেখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্লান্টগুলো প্যারেন্ট এর মতো দেখতে কিনা। কারণ আলটিমেট টার্গেট হচ্ছে যে আমরা প্যারেন্ট এ প্লাস ডমিনেন্ট জিন এই সম্মিলিত যে জেনোটাইপ সেটাকেই আমরা সিলেকশন দেব। যার কারণে এই BC1 থেকে খেয়াল রাখতে হবে BC6F2 প্যারেন্ট এ হয় এবং রেজিস্ট্যান্ট হয়। এরপরে গিয়ে এক জেনারেশনে আমরা এই ট্রায়াল কোশ্চেন ছিল
সরি, স্যার এই যে লাইন 4টার মাঝখানে যে দুইটা লাইন ফাঁকা রাখলেন এটার কি কোনো নির্দিষ্ট কারণ আছে না 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 না, এটা জাস্ট বোঝানোর জন্য, দ্রুত দ্রুত করার জন্য। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। কোনো ইয়ে নেই। এগুলি মানে আমি ঘড়িও দেখতেছি, আবার যেহেতু 1 ঘন্টা সময় নেওয়া হয়েছে এর মধ্যে শেষ করতে চাই। এটা অন্য কোনো মিনিং নেই, এটা জাস্ট এইভাবে গাছগুলো লাগানো থাকে, গাছগুলোকে দেখে ফিল্ডে দেখেই অবজার্ভ করে বুঝতে হয় যে কোনটা হোমোজাইগাস কোনটা হেটেরোজাইগাস। এভাবেই আসলে মাঠে প্লান্ট ব্রিডাররা কাজ করে থাকে। তো আমি এর পরের ধাপে গিয়ে দেখো যে এরকম ইল ট্রায়াল দেওয়া হচ্ছে, এরকম বক্স করা আছে, এবং এই ইল ট্রায়ালটা দেওয়া হচ্ছে 1 জেনারেশন ধরে। এর আগে আমরা পেডিগ্রি মেথড, বাল্ক মেথড, সিঙ্গেল সিড ডিসেন্ট মেথডে 4 জেনারেশন, প্রথমে ইল ট্রায়াল, প্রিলিমিনারি ইল ট্রায়াল দেওয়া হয়েছে, পরে রিজিওনাল ইল ট্রায়াল দেওয়া হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে শুধুমাত্র এই প্রিলিমিনারি ইল ট্রায়াল দিয়ে বা 1 বছরের একটা ইল ট্রায়াল দিয়েই এটাকে ভ্যারাইটির জন্য রিকমেন্ড করে ফেলা হয়। এর পিছনে সম্ভাব্য কারণ কি? তোমাদের কি মনে হয় যে অন্যান্য মেথডের বেলায় আমরা 4 বছর ধরে দিচ্ছি, এর বেলায় শুধুমাত্র 1 বছর কেন? আমার প্রশ্ন কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, স্যার এখানে এনভায়রনমেন্টের ইফেক্টটা কম আছে এজন্য। এনভায়রনমেন্টের ইফেক্ট তো কমানো বাড়ানো যাবে না, কারণ হচ্ছে যে এটা যখন মাঠে লাগানো হবে সেটা তো অনিয়ন্ত্রিত। স্যার জেনোটাইপ যেটা রেজিস্ট্যান্স জেনোটাইপ থাকার জন্য। এটা অন্যভাবে বলো, সেটা হলো যে ফার্স্ট আমরা আসলে রেজিস্ট্যান্ট জিনটা কার মধ্যে ট্রান্সফার করছি? আমরা রেজিস্ট্যান্ট জিনটা ট্রান্সফার করছি একটা পপুলার ভ্যারাইটির মধ্যে, ঠিক আছে? ধরো যে বিরিধান 29 বা বিরিধান 28, ঠিক আছে? এগুলি এ সময়ের একটা পপুলার ভ্যারাইটি। এর মধ্যে যদি তুমি একটা জিন ট্রান্সফার করো, তাহলে এখন বিরিধান 28, বিরিধান 29 এর ফলন সম্পর্কে কিন্তু সবাই জানে, এবং সারা দেশে এটা হয়, এবং এটাকে নিয়ে আর ব্যাপক ফলন পরীক্ষা করার প্রয়োজন নাই। প্রয়োজন নাই এই কারণেই, কারণ এটা তো দীর্ঘদিন ধরে পপুলার, এবং এই ভ্যারাইটিটা এই যে জিন ট্রান্সফার করতে গিয়ে তোমার আরো সময় লেগে যাচ্ছে 8 থেকে 10 বছর। তার সাথে এই RYT দিয়ে যদি আরো 3 বছর যোগ করো, যোগ করার পরে এটা যদি আরো ব্যাক ক্যালকুলেশন করো, এটা যদি আরো 7-8 বছর ধরে এটা পপুলার হয়ে থাকে, তাহলে তুমি একটা হিসাব করো যে 8 বছর যোগ 8 বছর যোগ 3 বছর 19 বছর। 19 বছর পরে তোমার এই ভ্যারাইটিটা পপুলার থাকবে কিনা সেটা খুব বলা মুশকিল, কারণ রিসার্চ তো আর থেমে থাকবে না। সে এই নতুন নতুন ভ্যারাইটি আসতে থাকবে, নতুন নতুন ভ্যারাইটি যখন আসতে থাকবে তখন এই ভ্যারাইটিটা নতুন ভ্যারাইটির সাথে টিকে নাও থাকতে পারে, সে কম্পিটিশনে নাও টিকতে পারে। এই কারণে, এবং এটার তো ফিটনেস অনেক আগেই পরীক্ষা করা হয়েছে, এবং পরীক্ষা করে এটাকে রিলিজ দেওয়া হচ্ছে, যার কারণে এই ইল পরীক্ষাগুলো রিজিওনাল ইল ট্রায়াল করার প্রয়োজন নাই, কারণ এতে বাড়তি সময় লাগবে, খরচ হবে, এবং এটা ওই সময়ে তোমার নতুন নতুন ভ্যারাইটির সাথে এটা কম্পিটিশনে নাও টিকতে পারে। এই কারণেই আসলে শুধুমাত্র প্রাথমিক ফলন পরীক্ষা দিয়েই এই ভ্যারাইটিগুলো রিলিজ দিয়ে দেওয়া হয়। তা কিছুটা হলে মনে হয় বোঝা গেছে নাকি? জি স্যার। আচ্ছা, তো এরপরে ভ্যারাইটি রিলিজ করার পরে এটা সিড মাল্টিপ্লিকেশন করতে হয়,
মাল্টিপ্লিকেশনের পরে এটা তখন তোমার যারা গ্রোয়ার বা ফার্মার তাদের কাছে এটা ভ্যারাইটি হিসাবে চলে যাচ্ছে। আমরা এতক্ষণ আলোচনা করলাম কিভাবে ডমিনেন্ট জিন ট্রান্সফার করতে হয়। এখন আমরা দেখব যে রিসিসিভ জিন কিভাবে ট্রান্সফার করতে হয়। প্যারেন্ট এ এটা একটা পপুলার ভ্যারাইটি, প্যারেন্ট বি একটা রিসিসিভ ভ্যারাইটি, সরি এটা একটা রেজিস্ট্যান্ট ভ্যারাইটি। এই রেজিস্ট্যান্ট ভ্যারাইটি থেকে এই রিসিসিভ জিন আমরা পপুলার ভ্যারাইটির মধ্যে ট্রান্সফার করব। কিভাবে? থ্রু ব্যাক ক্রস। কিন্তু এখানে পদ্ধতিগত কিছু পরিবর্তন করতে হয়। যেমন F1 জেনারেশনে যেটা আসবে সেটা হবে এই যে হেটেরোজাইগাস। এই হেটেরোজাইগাস রেজিস্ট্যান্ট হবে না সাসেপ্টেবল হবে? এটা হলো তোমার রেজিস্ট্যান্ট, এটা হলো সাসেপ্টেবল। এখন এই F1টা রেজিস্ট্যান্ট হবে না সাসেপ্টেবল হবে? অ্যাকসেপ্টেবল হবে। সাসেপ্টেবল হবে, শতভাগই তোমার সাসেপ্টেবল হবে। তাহলে এখানেও যদি পরীক্ষা করি সবগুলোই তোমার সাসেপ্টেবল হয়ে যাবে, কোনো রেজিস্ট্যান্ট লাইন এখানে তুমি পাবা না। আবার এটাকে যখন তুমি ক্রস করবা তখন দুই রকমের জেনোটাইপ তৈরি হবে। একটা হবে ডমিন্যান্ট হোমোজাইগাস ডমিন্যান্ট, আর একটা হবে হেটেরোজাইগাস। এটা কোন জেনারেশন? BC1 জেনারেশন। আবার এটা কি হবে? সাসেপ্টেবল হবে না রেজিস্ট্যান্ট? সাসেপ্টেবল। সাসেপ্টেবল, এটা সাসেপ্টেবল। ঠিক আছে? তো এখন BC1 এর পরে গিয়ে আমরা চাই যে রেজিস্ট্যান্সটা টেস্ট করে নিব, কারণ জিনগুলো আসছে কিনা সেটা তো বাইরে থেকে দেখে বোঝার উপায় নাই। এই যে হোমোজাইগাস রিসিসিভ কন্ডিশনে না নিয়ে আসলে এটা বোঝার উপায় থাকবে না যে সেটা তোমার রেজিস্ট্যান্ট না সাসেপ্টেবল। এখন এটি করার জন্য কি করা হয়? এই লাইনগুলোকে সেলফিং করা হয়। সেলফিং করলে এখান থেকে একটা জেনোটাইপ আছে, একই রকমের জেনোটাইপ তৈরি হবে। এখানে সেলফিং করলে কি হবে? কয় রকমের জেনোটাইপ তৈরি হবে হেটেরোজাইগাস থেকে? দুই রকমের। দুই রকম না তিন রকম? তিন। একটা হবে হোমোজাইগাস ডমিনেন্ট, একটা হবে হেটেরোজাইগাস, আর একটা হোমোজাইগাস রিসিসিভ। ঠিক আছে? এই তিন রকমের জেনোটাইপ তৈরি হবে। তাহলে এই তিন জেনোটাইপের মধ্যে কোনটা তোমার রেজিস্ট্যান্ট হবে? হোমোজাইগাস রেসিসিভ। রেসিসিভটা। এই যে এইটা রেজিস্ট্যান্ট হবে, এইটা হবে রেজিস্ট্যান্ট। তাহলে বোঝা গেল যে আমরা যখন টেস্ট করতে চাই জিনগুলো ঠিকভাবে আসছে কিনা, সেটা যদি টেস্ট করতে চাই এখানে আমাদেরকে F2 জেনারেশন করতে হচ্ছে। এই যে সেলফিং করে নিচ্ছি, অর্থাৎ পরের জেনারেশনে যাচ্ছি, F2 জেনারেশনটা গ্রো করে নিচ্ছি। গ্রো করলে জিনগুলো সেগ্রিগেট হয়ে যাচ্ছে, এই জিনটাকে তখন আইসোলেট করা যাচ্ছে, এবং এই যে প্যারেন্ট আছে A প্লাস এর মতো যে প্যারেন্ট গুলো আছে সেই লাইনগুলোকে আমরা রেজিস্ট্যান্ট লাইন হিসেবে সিলেক্ট করে নিচ্ছি। বোঝা গেছে? এখানে দেখো যে
BC1 এর পরে এই যে BC1 এর পরে BC2 জেনারেশন গ্রো করা হয়েছে এবং BC2 এর পরে BC1 F2 গ্রো করা হচ্ছে এবং BC2 BC3 এর পরে আবার F2 জেনারেশন গ্রো করা হয়েছে। এবং 4 এবং 5 এর পরে BC5 F2 জেনারেশন এটা গ্রো করা হয়েছে। তারপরে F3 গ্রো করা হয়েছে এবং ইল্ড ট্রায়াল দেওয়া হচ্ছে। এই যে এখানে দেখো আমি যে হোয়াইট বোর্ডে যে ছবিগুলো আঁকছি সেগুলি এখানে দেওয়া আছে। এই যে দেখো যে BC1 F2 এই যে দুইটা ডিসকার্ড করা হলো, আবারও এই যে রিকারেন্ট প্যারেন্টের সাথে ক্রস করা হচ্ছে। দুটো জেনারেশন ক্রস করার পরে F2 জেনারেশন গ্রো করছে, আবার 4-5 এর পরে F2 এবং আগের মতোই এইভাবে সারিতে লাগানো হচ্ছে এবং 1 বছর ফলন পরীক্ষা করা হয়, পরবর্তীতে সিড মাল্টিপ্লাই করে ডিস্ট্রিবিউট করা হয়। তাহলে ডমিনেন্ট জিন এবং রিসেসিভ জিনের মধ্যে পার্থক্য কি হচ্ছে? পার্থক্য হলো যে BC1 থেকে BC6 পর্যন্ত ডমিনেন্ট জিন যখন করা হয়, BC1 থেকে BC6 পর্যন্ত এর মধ্যে কোনো F2 জেনারেশন গ্রো করা হয় না। কিন্তু রিসেসিভ যখন ট্রান্সফার করা হয়, প্রথমবার ব্যাকক্রসের পরে একবার F2, পরবর্তীতে প্রতি 2 বার ব্যাকক্রসের পরে একবার F2 জেনারেশন গ্রো করতে হচ্ছে। কেন করতে হয়? কারণ ওই যেহেতু রিসেসিভ জেনোটাইপ রেজিস্ট্যান্ট, সেটাকে আলাদা করার জন্য বা আইসোলেট করার জন্যই এই F2 জেনারেশনটা আমাদের গ্রো করতে হয়। আমরা শেষ পর্যায়ে চলে আসছি, আর বেশি সময় নেব না। এই পদ্ধতির সুবিধাটা কি? সুবিধা হচ্ছে যে নতুন যে ভ্যারাইটিটা আসবে সেটা হুবাহু রিকারেন্ট প্যারেন্টের মতো হবে, কিন্তু তার মধ্যে এমন কিছু জিন থাকবে যে জিনগুলোর কারণে এটার পপুলারিটি আরো বৃদ্ধি পেতে পারে বা কোয়ালিটি আরো ইমপ্রুভ করতে পারে। ব্যাপকভাবে ফলন টেস্টিং এর প্রয়োজন নাই এবং এটা এনভায়রনমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত নয়। অল্প জায়গায় অল্প লোকের দ্বারাই এটা নিয়ন্ত্রণ করা যায়। রিসোর্সের কস্ট খুব বেশি না। পপুলার ভ্যারাইটির পারফরমেন্স এবং অ্যাডাপ্টিবিলিটি এটাকে কোনো রকম পরিবর্তন না করে শুধুমাত্র ডিফেক্টটা দূর করা হয় এবং ইন্টার স্পেসিফিক জিন ট্রান্সফার করার জন্য এটা একমাত্র পদ্ধতি এবং সাইটোপ্লাজম ট্রান্সফার করার জন্য এটা একটা পদ্ধতি। ট্রান্সগ্রেসিভ সেগ্রিগেশন কিছু মডিফিকেশন নিয়ে আসলে এখান থেকে পাওয়া সম্ভব। লিমিটেশনস কি? প্রথম লিমিটেশনস হলো যে বড় যে লিমিটেশন, ব্যাক ক্রসের মাধ্যমে নতুন ভ্যারাইটি ডেভেলপ করে সেই ভ্যারাইটি রেজিস্ট্রেশন নেওয়া খুব কঠিন বা অসম্ভব। কোনো কোনো জায়গায় স্পষ্টতই বলা আছে যে ব্যাকক্রসের মাধ্যমে নতুন ভ্যারাইটি রেজিস্ট্রেশন দেওয়া হবে না, এরকমও একটা কঠিন নিয়ম আছে। কিন্তু যে ভ্যারাইটিটা তুমি যদি রেজিস্ট্রেশন না করতে পারো, তখন সেটা আসলে কি কারণে করা হবে সেটার অবজেক্টিভস গুলো পরিষ্কার থাকতে হবে। কারণ এত ইনভেস্টমেন্টের পরে
তুমি যদি সেটা রেজিস্ট্রেশন না করতে পারো তাহলে হবে যে ওয়েস্টে মানে রিসোর্সের ওয়েস্টেজ হবে, যদি না তোমার এটা আদারওয়াইজ ব্যবহার করা যায়। এবং নতুন ভ্যারাইটিটা রিকারেন্ট ভ্যারাইটির চেয়ে সুপিরিয়র হবে না, এবং এর সাথে কিছু আনডিজারেবল জিন থাকে। সেই জিনগুলো যদি লিঙ্কড অবস্থায় ট্রান্সমিটেড হয়ে যায় তাহলে তার কোয়ালিটি ডেটোরিয়েট করবে, এবং প্রত্যেক জেনারেশনেই হাইব্রিডাইজেশন করতে হয়। এবং সুপিরিয়র ভ্যারাইটি আমি যেটা আগেই বলছি, ওভার দ্য টাইম সুপিরিয়র ভ্যারাইটিগুলো ইনফেরিয়র হয়ে যায়। অ্যাপ্লিকেশন অফ ব্যাকক্রস মেথড, তোমার ইন্টারভ্যারাইটাল ট্রান্সফার সিম্পলি ইনহেরিটেড ক্যারেক্টারের ক্ষেত্রে ব্যবহার করা যায়। কোয়ান্টিটেটিভ ক্যারেক্টার, সেটা ইন্টারভ্যারাইটাল ট্রান্সফারের জন্য ব্যবহার করা যায়। ইন্টারস্পেসিফিক ট্রান্সফার, সাইটোপ্লাজম যদি তুমি ট্রান্সফার করতে চাও, ট্রান্সগ্রেসিভ সেগ্রিগেশন যদি পেতে চাও, নেয়ার আইসোজেনিক লাইন ডেভেলপ করতে চাও, জার্ম প্লাজম কনজারভেশন করতে চাও, তাহলে এই সমস্ত ক্ষেত্রগুলোতে ব্যাকক্রস ব্রিডিং মেথড ব্যবহার করা যায়। লাস্ট 1 মিনিট আছে আমার, তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এর জন্য, এবং তোমাদের কোঅপারেশন ছিল ক্লাসটা সুষ্ঠুভাবে নেওয়ার জন্য। কতটুকু বুঝতে পারছো সেটা তোমাদের কাছ থেকে হয়তোবা এই পরিসরে ফিডব্যাক নেওয়াটা সম্ভব না, তবে আমার চেষ্টা ছিল বা আমি আন্তরিকভাবে চেষ্টা করছি যে তোমাদের সময়গুলোতে যাতে ইফেক্টিভ ভাবে কাজে লাগে। তা ধন্যবাদ। তোমাদের কিছু বলার থাকলে বলতে পারো, আর যদি বলার না থাকে আমি এখানে ক্লাস শেষ করব। জি স্যার। স্যার বলার আছে স্যার। হ্যাঁ, কি বলো? স্যার ফাইনাল পরীক্ষার সিলেবাসের ব্যাপারে আজকে আমরা স্যারদের সাথে কথা বলছিলাম আর কি একটু। হ্যাঁ, জি বলো। স্যার আর কি কিছু টপিক কমাই দিলে আমাদের জন্য ভালো হতো। আমরা ভবেন স্যারকে বলছি, আরিফ স্যার আর কেউ বলছি। স্যার আপনার পার্সোনালি যদি কমাই দিতেন কিছু টপিক। এটা হয়েছে কি, মানে পুরো সিলেবাস কতটুকু কমানো হবে কি হবে তোমরা তোমাদের। স্যার আপনার সাথে স্যার পার্সোনাল দেখা করবো স্যার আমরা স্যার। না, আমি তো শেষ করে নেই, মানে ওটা হয়তো বা প্রয়োজন হবে না। তোমরা তোমাদের আবেদনটা চেয়ারম্যানের কাছে রাখছো, চেয়ারম্যান এখন যদি উদ্যোগ নেয়, সবাই তো বিশ্বব্যাপী কি সিচুয়েশন গেছে বা যাচ্ছে সেটা আমরা সবাই অবহিত। তোমাদের সঙ্গে সিম্প্যাথি আছেই, এবং যতটুকু সীমার মধ্যে থাকে সহযোগিতা করা যায় সেটুকু ইনশাল্লাহ করব। আর সিলেবাস কমানোর যে বিষয়টা সেটা ডিপার্টমেন্টে একটা আলোচনা করে নিয়ে করলেই মনে হয় ওটা ভালো হয় আর কি। এটা তোমরা চেয়ারম্যানের সাথে যোগাযোগ করো, আমিও তোমার আরিফ স্যারের সাথে যোগাযোগ রাখবো বা কথা বলবো। জি স্যার, ওই আপনাকে এটা জানালাম আর কি। আচ্ছা, না ঠিক আছে, ধন্যবাদ। আর কিছু? স্যার আরেকটা রিভিউ ক্লাসের কথা বললেন স্যার, আর সবাইকে জিজ্ঞাসা করেন, যদি সবাই মনে করে তাহলে অ্যারেঞ্জ করব। এইটা আমি তো বলছি, আহ্বান জানাইছি। তোমরা যদি মনে করো যে একটা রিভিউ ক্লাস লাগবে, আমি যেগুলি পড়াইছি সেগুলি মিলে একটা আধা ঘন্টা হোক বা 45 মিনিট হোক, এগুলি যদি মনে করো আমি নিতে পারি। আর যদি প্রয়োজন না থাকে তাহলে তো করবো স্যার, তাহলে সুবিধা হবে আমাদেরও। স্যার এখন তো সবাই অ্যাক্টিভ আছে, রেসপন্স করলেই হচ্ছে। স্যার আগামীকাল অথবা যে কোনো এর মধ্যে যে কোনো একদিন স্যার আপনি স্যার নিয়েন স্যার একটা সময়। আগামীকাল হয়তো হবে না স্যার এর মধ্যে না হলেও স্যার বলতে যে আমি 6-7 দিনের মধ্যেই একটা নিয়ে ফেলবো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, সবার সহযোগিতার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুম।